চার্চের বাইরে একটা কুকুর অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। হঠাৎ ওর সামনে এক ছায়ামূর্তি এসে দাঁড়ায়। ওই ছায়ামূর্তিকে দেখে কুকুরের চিৎকার যেন তার গলার মধ্যেই এসে আটকে গেল। সেই ছায়ামূর্তি তার আশেপাশেই ঘুরতে শুরু করলো। হঠাৎ করেই ওই ছায়ামূর্তির সাথেই উড়তে উড়তে ওই কুকুরটা চার্চের ভেতরে গিয়ে প্রবেশ করলো। ওর চিৎকারের শব্দ এখনো শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ওর উড়ন্ত শরীরটা আবার বেরিয়ে এলো, কিন্তু এইবার ওর শরীরে প্রাণ ছিল না। ওর গোটা শরীর সাদা হয়ে গিয়েছিল। মানালি শহরের বাইরের এই পুরনো চার্চটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। ওর আশেপাশে কেউ যায় না। কয়েকদিন পর কলেজের বাচ্চাদের একটা ট্রিপ মানালি ঘুরতে এসেছিল। রাতের বেলা কলেজের কয়েকজন ছেলে তাদের টিচারকে না জানিয়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়ল। আরে ভাই, এরা তো আমাদেরকে নার্সারির বাচ্চাদের মতো ট্রিট করছে রে। এভাবে ঘুরে কোনো মজা আসবে নাকি? তা নয় তো কি, এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না, এটা করো, ওটা করো। খাওয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে। ভেবেছিলাম মেয়েদের সঙ্গে আনন্দ ফুর্তি করব, কিন্তু মেয়েদেরকে তো অন্য হোটেলে পাঠিয়ে দিয়েছে। এবার আর কি করা, এবার তো শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে হবে। হোটেল থেকে বেরোনোর পরে এবার কি করবো বলতো ভাই? কি আর করব, চল এমনি রাস্তায় ঘুরে বেড়াবো এদিক সেদিক। তিনজন বন্ধু গল্প করতে করতে নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর হাঁটার পর তারা ওই চার্চের সামনে গিয়ে পৌঁছালো। দেখ, এই চার্চটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, সুন্দর তো বটেই, তবে এমনটা মনে হচ্ছে কেউ এই চার্চে আসে না। মনে হচ্ছে কোনো পুরনো চার্চ, বুঝলি? চল ভেতরে গিয়ে দেখি। ভেতরে গিয়ে? না না, এখন দরকার নেই, কালকে সকালে আসবো বরং। আরে কাল সকালে তো আবার প্রফেসররা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদেরকে অন্য কোথাও যেতেই দেবে না। চল না, এখনই যাই আমরা। রাত হোক বা দিন, কি যায় আসে। হ্যাঁ, আর এমনিতেও আমাদের কাছে মোবাইলে টর্চ তো আছেই। বোরিং ট্রিপে একটু অ্যাডভেঞ্চার করা যাবে। মনদীপের ইচ্ছে করছিল না, কিন্তু বাকি দুজন বন্ধুর কথায় ওরা তিনজনেই ওর চার্চের ভেতরে প্রবেশ করল। চার্চের ভেতরে চারিদিকে মাকড়সার জাল ছাড়া আর কিছুই ছিল না। তারা যখনই চার্চের ভেতরে মোবাইলের টর্চ লাইটটা অন করল, অনেকগুলো বাদুড় উড়ে চার্চ থেকে বেরিয়ে গেল। মনে হচ্ছে এই চার্চটা অনেকদিন ধরে বন্ধ আছে, সেই জন্যই তো বাদুড়রাও এখানে এসে থাকতে শুরু করে দিয়েছে। ভাই, আমার এখানকার ভাইবস কিন্তু ঠিক মনে হচ্ছে না। চল আমরা যাই এখান থেকে। এই বলে মনদীপ ঘুরে দরজা দিয়ে বেরিয়ে যেতে গেল। ঠিক তখনই ওর পাটা কেউ একজন চেপে ধরল, আর ও খুব জোরে চিৎকার করে উঠল। কি হলো? আমার পাটা কেউ ধরে টানছে। হ্যাঁ, আরে এইসব কি বলছিস? এই কথা বলে ও নিজের মোবাইলের টর্চের আলোটা মনদীপের পায়ের উপর ফেলল। সেখানে তারা দড়ি দেখতে পেল। সেটা দেখেই দুজনে হাসতে শুরু করলো। তোর আসলে তো মন ছিল না এখানে আসার, সেই জন্য দড়ি দেখেও তুই ভয় পাচ্ছিস। আরে কিচ্ছু হবে না, চল ভেতরে গিয়ে দেখি। এখানকার আর্কিটেক্ট কি ভালো। এই বলে ওরা ওর হাত ধরে চার্চের ভেতরে নিয়ে গেল। ওরা তিনজন চার্চটা ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই চার্চের আলোটা দপদপ করতে শুরু করলো। আরে এখানে লাইট কি করে এলো? আমার খুব একটা ভালো ঠেকছে না রে ভাই। চল ভাই, আমরা এখান থেকে যাই। এই বলে ওরা একে অপরের হাত ধরে দরজার দিকে এগোতে থাকলো। কিন্তু তখনই চার্চের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ওরা দরজাটা খোলার বৃথা চেষ্টা করল, কিন্তু দরজা খুলতে পারল না। আরে এমনটা কি করে হতে পারে? এক্ষুনি এই দরজাটা তো খোলা ছিল। কে বন্ধ করলো? প্লিজ হেল্প, আমাদেরকে কেউ এখানে সাহায্য করো। নিশ্চয়ই অন্য কোনো রাস্তা থাকবে এখান থেকে বেরোনোর। চল খুঁজে সেখান দিয়ে আমরা বেরিয়ে যাই। এই কথা বলে যতীন যেই উল্টো দিকে ফিরল, তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল তার সামনে একজন নান দাঁড়িয়েছিল। সে নিজের বড় বড় চোখ দিয়ে তাদেরকেই তাকিয়ে দেখছিল। কে রে? পালা এখান থেকে। মনদীপ যেই ওদেরকে পালানোর কথা বলল, ওই নান ওদের চোখের সামনে উধাও হয়ে গেল।
হ্যাঁ, আরে এই নান কোথায় গেল? রোশন আর মন্দীপ ওকে চারপাশে খুঁজছিল। ঠিক তখনই তারা দেখতে পায় যতীন মাটিতে হামাগুড়ি দিচ্ছে। তার চোখগুলো নানের মতোই লাল হয়ে গিয়েছিল, তার মুখ পুরো সাদা এবং হাত পাগুলো পুরো কালো হয়ে গিয়েছিল। তারা খুব ভয় পেয়ে গেল এবং চার্চ থেকে বাইরে বেরোনোর পথ খুঁজতে লাগলো। কিন্তু ওরা চার্চ থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পেল না। ওরা দুজন ভয়ে একটা কোণে দাঁড়িয়েছিল। যতীন বুকের ওপর ভর দিয়ে ওদের দিকে এগোতে শুরু করলো, আর ওদের দেখেই ওর জিভ সাপের মতো বারবার বেরিয়ে আসছিল। ওরা কখনো যতীনের মুখ দেখতে পাচ্ছিল, আবার কখনো ওই নানের মুখ। আমরা তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাদের বন্ধুকে, আমাদের এখান থেকে যেতে দাও প্লিজ, আমাদের এখান থেকে যেতে দাও, আর কোনো দিন এখানে আসবো না। এমনটা বলে মন্দীপ ওই নানের সামনে হাত জোর করে দাঁড়ালো। নান ওকে দেখে হাসতে শুরু করলো আর ওর হাতটা ধরে তার নিজের দিকে টানতে লাগলো। কিন্তু মন্দীপের হাতে গুরুদ্বারা থেকে দেওয়া পবিত্র বালা ছিল। সেটাকে স্পর্শ করতেই নান অবশ হয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর সেই নান ধোঁয়া হয়ে যতীনের শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। যতীন তখনও অজ্ঞান হয়ে মাটিতেই পড়েছিল। রোশন ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। যতীন, তাড়াতাড়ি ওঠ ভাই, আমাদের এখান থেকে বেরোতে হবে। যতীন, তাড়াতাড়ি ওঠ প্লিজ। তোমাদের কি মনে হয় ওর হাত থেকে তোমরা বেঁচে ফিরে যাবে? না, তোমরা এখন ওর শিকার। এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এমনিতেও তো এখানে কেউ আসে না। যদি ভুল করে কোনো পশুও এখানে চলে আসে, সেও আর ফিরতে পারে না। তোমরা তো সামান্য মানুষ, তোমাদের মৃত্যু অবধারিত। কিন্তু জানি না কেন আজ আমার মনে হচ্ছে অন্যরকম কিছু ঘটবে। ফাদার কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই নান ওর গলা চেপে ধরল। ওর দম বন্ধ হয়ে আসছিল। ও কাতরভাবে মন্দীপের দিকে তাকিয়ে বলল, মন্দীপ, চলে যা এখান থেকে, পালা। তোর কাছে গুরুদ্বারার পবিত্র শক্তি আছে, এ তোর কিচ্ছু করতে পারবে না। পালিয়ে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বললাম তো, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। রোশন বারবার ওকে চলে যাওয়ার কথা বলছিল, কিন্তু নান আরো শক্ত করে ওর গলা চেপে ধরতে শুরু করলো। ওর নখের কারণে ওর গলায় একটা বড় ক্ষতর সৃষ্টি হলো। গলা থেকে ঝরে পড়া রক্তকে নান নিজের জিভ দিয়ে চাটতে শুরু করলো। রোশন ছটফট করতে শুরু করলো। মন্দীপ বুঝতে পারছিল না যে ও কি করবে। একদিকে ওই নান আর অন্যদিকে ওর নিজের বন্ধু। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও নিজের হাতের বালাটাকে খুলে এক হাতে বালা আর অন্য হাতে কৃপান নিয়ে ও জোরে চিৎকার করে বলল, वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह, जो बोले सो निहाल, सत श्री अकाल। মন্দীপ ওই বালাটাকে নানের হাতে পরিয়ে দিল আর তার বুকে কৃপান গেঁথে দিল। ওই নান ছটফট করতে শুরু করলো আর রোশনকে ছেড়ে দিল। রোশনের শরীরটা মাটিতে এসে পড়ল। ওই নানের শরীর থেকে কালো গাঢ় পদার্থ বেরিয়ে আসছিল। যতীন এখনো অজ্ঞান ছিল। মন্দীপের সাহায্যের প্রয়োজন, কিন্তু ওকে সাহায্য করার মতো কেউ ছিল না। ও হঠাৎ যীশুখ্রিস্টের মূর্তিটা দেখতে পেল। হে যিশু, আমি তোমার প্রার্থনা করতে জানি না, কিন্তু তোমার আশ্রয়ে শয়তান কি করে তোমার শরণার্থীদের ক্ষতি করতে পারে? আমাদের সাহায্য করো। এটা বলেই ওর চোখে জল চলে এলো। তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। বহু বছর ধরে বন্ধ থাকা ওই চার্চটা আলোকিত হয়ে উঠল। ফাদার দুজন নানকে ডাকল। নান এসে যতীন আর রোশনের চিকিৎসা করতে শুরু করলো। তারপর ফাদার যখনই ওই আহত নানের দিকে তাকালো, হোলি ওয়াটার দিয়ে তার মুক্তির প্রেয়ার করতে শুরু করলেন।
দেখতে দেখতে ওই নানের আত্মা যীশুখ্রিস্টের মূর্তির ভেতর প্রবেশ করল। আজ তোমার সাহস আর বুদ্ধিমত্তার জোরে দীর্ঘদিনের অতৃপ্ত ওই নানের আত্মা মুক্তি পেল। গড ব্লেস ইউ মাই চাইল্ড। তোমার বন্ধুরা এখন ঠিক আছে। কাল সকালের পরে ওদের আর কিচ্ছু মনে থাকবে না। এবার তোমরা এখান থেকে চলে যাও, আর এখানে যা ঘটলো সে কথা কাউকে বলবে না। ফাদারের কথায় মনদীপ নিজের বন্ধুদের সাথে আবার হোটেলে ফিরে এলো। পরের দিন ওরা সবাই যখন মানালি ঘোরার জন্য বেরোলো, ততক্ষণে ওর বন্ধুরা সব কিছু ভুলে গিয়েছিল। কিন্তু মনদীপ সেই রাতের কথা সারা জীবনেও ভুলতে পারল না। ও নিজের বন্ধুদের সাথে সেই চার্চের সামনেই গেল। তখন মনদীপ ওখানে কোনো চার্চ দেখতে পেল না, শুধু দূরে দাঁড়িয়ে ওই ফাদার ওকে দেখে হাসছিলেন। তিনি ওর ওপর হোলি ওয়াটার ছিটিয়ে দিলেন। এবার মনদীপও গতকাল রাতের সমস্ত ঘটনা ভুলে গেল। কিন্তু মানালির লোকজন, তারা কোনোদিনও এদের কথা ভুলতে পারবে না, কারণ এদের জন্যেই ওরা ইভিল নানের থেকে মুক্তি পেয়েছিল।